MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভা মঞ্চে দাঁড়িয়ে একদম খোলাখুলি স্পষ্ট ভাষায় বীর দর্পে সাহস করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে একটা কমিউনিটি নাকি হিন্দুদের কয়েক সেকেন্ডের ভেতর 12টা বাজিয়ে দেবে। এই কথা বলার সাহস দেখিয়েছিলেন এই ভারতবর্ষে দাঁড়িয়ে, এই বাংলার বুকে দাঁড়িয়ে, হিন্দুদের মাঝে দাঁড়িয়ে হিন্দুদের ভয় দেখিয়ে এই কথা বলার সাহস দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি, ভাইপোর পিসি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নেই, কিন্তু কোনো সম্প্রদায় কি হিন্দুদের 1 সেকেন্ডে 12টা বাজাতে পেরেছে? না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে উল্টে তার নামে এফআইআর দায়ের হয়েছে। যদি এফআইআর দায়েরের পরে পুলিশ তদন্ত করে তার দোষ এবং দোষের প্রমাণ পায় তাহলে ভয়ঙ্কর শাস্তি হতে পারে, কারণ এই মন্তব্য সংবিধান বিরোধী, এই মন্তব্য এই রাজ্যের কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছে এবং একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কেছে। অর্থাৎ চোর ভাইপো জেলে যাওয়ার আগেই কি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন? সেই কাউন্টডাউন বা কম্পিটিশন চলছে। প্রথমেই দেখব বিশেষ প্রতিবেদন, তারপর জিজ্ঞেস করব আগে জেলে কে যাবে, পিসি না ভাইপো, ভাইপো না পিসি, জেলে কে বেলে কে, প্রশ্ন করব। প্রথমে বিশেষ প্রতিবেদন। 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। ধর্মতলায় নাটুকে ধর্ণা মঞ্চ থেকে এভাবেই উস্কানি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ধর্ম সময়ের শুরু থেকে সহিষ্ণুতার বাণী ছড়িয়ে এসেছে, সেই ধর্মাবলম্বীদের বিরুদ্ধে এভাবে সাম্প্রদায়িক উস্কানি দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুধু এই একবার নয়, 15 বছর ক্ষমতায় থাকাকালীন সনাতনের অপমান করতে কোনো কসুর রাখেননি মমতা। কখনো তিনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, কখনো আবার দেবীপক্ষ সূচনার আগেই দেবীর চক্ষুদান করেন। সংখ্যালঘুদের ক্ষেত্রে তাঁর এই অবস্থান 360 ডিগ্রি ঘুরে যেত। তিনি তো ব্রাহ্মণ বাড়ির কন্যা বলেও নিজেকে দাবি করেছেন সাম্প্রতিক সময়। তাহলে কেন এমন আচরণ, তার নিজের মুখেই শুনুন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবে। যে গরু উঠতে তার লাঠি খাওয়া উচিত। শুধুমাত্র ভোট ব্যাংক, সংখ্যালঘুদের একচ্ছত্র ভোট পেতে বছরের পর বছর ধরে সনাতনের অপমান করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা যাওয়ার শেষ লগ্নেও সেই অপমান করার অভ্যাস যায়নি তার। এবার তারই কর্মফল ভুগবেন তিনি। নাটুকে ধর্ণামঞ্চ থেকে মমতা ব্যানার্জির উস্কানির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে। একটা কমিউনাল স্টেটমেন্ট দিয়েছিল ওনার নিজের স্বার্থের জন্য। কি স্বার্থ? স্বার্থটা হচ্ছে ওনার ভোট ব্যাংক দরকার, ওনার ভোট দরকার। উনি তো কোনো কিছুই তোয়াক্কা করেন না। ক্ষমতায় থাকা হিন্দু সাধুদের ওপর লাঠিচার্জ করিয়েছেন মমতা, হিন্দু ধর্মকে অপমান করেছেন। হিন্দুদের এক কাট্টা লড়াই মমতাকে ক্ষমতাচ্যুত করেছে, কিন্তু তাতেও কর্মফলের চক্র পূর্ণ হয়নি। হিন্দু ধর্মকে অপমান করে এবার গারদেও থাকতে হবে মমতাকে। পিসি আর ভাইপো একই সঙ্গে জেলে যাবে, প্রশ্ন করছে বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। কম্পিটিশন চলছে, কে আগে জেলে যাবে? পিসি আগে জেলে যাবে, ভাইপো আগে জেলে যাবে। পিসির নামে এফআইআর হচ্ছে, ভাইপোর বাড়ির বাইরে সিআইডি দাঁড়াচ্ছে। পিসির নামে এফআইআর হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, ভাইপোর নামে অভিযোগ হচ্ছে চুরি করে বাংলার মানুষকে লুট করার জন্য।
ভাইপোর নামে এফআইআর হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার জন্য, পিসির নামে এফআইআর হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে কথা বলার জন্য, ভাইপোর নামে এফআইআর হচ্ছে গোটা দেশকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানানোর জন্য, পিসির নামে এফআইআর হচ্ছে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে আরেকটা সম্প্রদায়কে লেলিয়ে দেওয়ার জন্য। পিসি আর ভাইপো একটা হেলদি কম্পিটিশনে নেমেছেন, কে আগে জেলে যাবে, কার বিরুদ্ধে বেশি এফআইআর হবে, কার বাড়িতে সিআইডি বেশিবার গিয়ে তল্লাশি চালাবে, বেশিবার জিজ্ঞাসাবাদ করবে, এই নিয়ে একটা যেন কম্পিটিশন চলছে পিসি আর ভাইপোর মধ্যে। এবার জিতবে কে? যে আগে জেলে যাবে সে জিতবে, সোজা কথা ভাই। তাই পিসি ভাইপোর মধ্যে এই কম্পিটিশনের মধ্যে আমরা বাংলার মানুষ তাকিয়ে বসে আছি যে এই কম্পিটিশনে, এই চোরেদের কম্পিটিশনে, এই বিদ্বেষ ছড়ানোর জন্য বার্তা দিচ্ছে যারা, তাদের কম্পিটিশনে জিতবে কারা। পিসি হয়তো একটু এগিয়ে আছে, কেন জানেন? কারণ পিসি গোটা হিন্দু সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন এক প্রকার, যখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা যারা হিন্দুরা দেখছেন এবং হিন্দুদের যারা শুভাকাঙ্ক্ষী যে মুসলমান ভাই বোনেরা দেখছেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি চান, যারা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন, তারা দেখছেন, তাদেরকে বলছি আমাদের একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিলেন, হেরে গিয়েছেন। আরও একবার শোনাবো প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য। হিন্দুদেরকে বলেছিলেন যে 1 সেকেন্ডের মধ্যে একটা কমিউনিটি নাকি হিন্দুদের ধ্বংস করে দিতে পারে। এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় দাঁড়িয়ে এবং বাংলার এই এত লম্বা স্পিরিচুয়াল হেরিটেজের মধ্যে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এই কথা বলার সাহস কি করে পেয়েছিলেন, তার উত্তর এখন দেবেন তিনি, শুনুন। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। এটা শ্রী চৈতন্য দেবের বাংলা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাংলা, এটা শ্রী রামকৃষ্ণ দেবের বাংলা, এটা সারদা মায়ের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা, এটা সরগোস্বামীর বাংলা, এটা অদ্বৈত আচার্য প্রভুর বাংলা, এটা নিত্যানন্দ প্রভুর বাংলা, এটা শ্রীবাস পণ্ডিতের বাংলা, এটা রূপ সনাতনের বাংলা, এটা সেই বাংলা যে বাংলার মাটি থেকে হিন্দু সমাজ, সনাতন সমাজে নতুনভাবে উদ্দীপনা, নতুনভাবে প্রাণ পেয়েছে সনাতন সমাজ, সেই বাংলা। সেখানে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহস দেখিয়েছিলেন গোটা হিন্দু সমাজের বিরুদ্ধে এরম বিষোদ্গার করার, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। এরপর হয়তো গ্রেফতার হবেন। কি ধারা এফআইআর হয়েছে দেখাবো কিশোর অগ্নিবাণের দর্শকদের। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি ধারায় এফআইআর হয়েছে, উস্কানি দিয়ে কি আইনি গেরোয় পড়েছেন তিনি দেখাবো। বিএনএস 196/1 ধারা, 2 গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো এবং 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে এই ধারায়। এছাড়া বিএনএস 351 2 ধারা, ক্ষতি করার লক্ষ্যে হুমকি, 2 বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা। এছাড়া বিএনএস 352 ধারা, শান্তি বিঘ্নিত করার জন্য ইচ্ছাকৃত উস্কানি, এর জন্য 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। এই সমস্ত ধারাগুলো প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর 2 বছরের তো মিনিমাম কারাদণ্ড হবেই যদি দোষ প্রমাণিত হয়, আর তাছাড়া তার ওপর ফাইন হবে। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছিলেন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলেছিলেন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণামৃত খেয়ে কালীঘাটে মা কালীর বিগ্রহের ওপরে হাতটা ঝেড়ে ফেলে দিয়েছিলেন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী নকুলেশ্বর মহাদেবের মাথায় হাত ধুয়ে নিয়েছিলেন,
যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম শব্দ নিয়ে খেলা করেছিলেন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মদন মোহন মন্দিরে গিয়ে উল্টো ঘন্টা বাজিয়েছিলেন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবী সরস্বতীর ভুল মন্ত্র উচ্চারণ করেছিলেন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের মনীষীদের নাম ভুল উচ্চারণ করেছিলেন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মতুয়াদের ধর্মগুরুদের নাম ভুল উচ্চারণ করেছিলেন, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেদ এবং বিভিন্ন শাস্ত্র থেকে মন্ত্রপাঠ ভুল উচ্চারণ করেছিলেন, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুদের বলেছিলেন তিনি না থাকলে হিন্দুরা নাকি মুছে যাবে। এবার হয়েছে এফআইআর। প্রশ্ন করছি আমি কিশলয়ের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ প্রশ্ন করছি, চোর ভাইপোর পিসি কে আগে জেলে যাবে? হিন্দু বিদ্বেষ ছড়িয়ে ভাইপোর আগেই কি জেলে যাবেন মমতা? এটা বললাম কম্পিটিশন চলছে, পিসি আর ভাইপো এক পা বাড়িয়ে রেখেছেন, কে আগে পৌঁছতে পারবেন সেই নিয়ে কম্পিটিশন চলছে। কিশলয়ের অগ্নিবাণে সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শো কিশলয়ের অগ্নিবাণে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো এবং প্রশ্ন করব যে পিসি আগে জেলে যাবে না ভাইপো আগে জেলে যাবে। ডক্টর শতরূপা বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে হিরণময় গোস্বামী রয়েছেন হিন্দু সাধু, আমার সঙ্গে নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে অনিল জানা রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, আমার সঙ্গে কাশেম আলী রয়েছেন রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে বিক্রম ব্যানার্জি থাকবেন আইনজীবী, এবং আমার সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে যাওয়ার আগে আমি আরও একবার প্রশ্ন করছি, হিন্দু বিদ্বেষ ছড়িয়ে পিসি আগে জেলে যাবেন না দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভাইপো আগে জেলে যাবেন? হিরণময় মহারাজের কাছে যাওয়ার আগে আমি ডক্টর শতরূপার কাছে আসবো। হিরণময় মহারাজ, আমি আপনার কাছে আসছি এরপরেই। ডক্টর শতরূপা, অনেকদিন পর কিশলয়ের অগ্নিবাণে এলেন, আপনাকে স্বাগত। আমি প্রশ্ন করছি, পিসি আর ভাইপো কি একটা কম্পিটিশন করছে যে আমার বিরুদ্ধে 2টো মামলা, কি আমি তো পিছিয়ে পড়ছি, তাহলে ওর বিরুদ্ধে 4টে মামলা, তাহলে আমার আরো 2টো চাই, এরকম একটা কম্পিটিশন, কে আগে জেলে যাবে সেটার কম্পিটিশন? বলুন দিদি। কিশলয়, প্রথমেই বলি যে তুমি যে এত অন্তর থেকে কথা বলো এবং প্রত্যেকটা ঘটনা মানে তোমার যে হৃদয়ে লেখা, মমতা ব্যানার্জির যে কটা কথা হিন্দু ধর্ম অবলম্বী মানুষের জন্য অপমানজনক কথাবার্তা বলেছে, সেটা আমাদের যেরকম মনে তো আছেই। তুমি একদম একটার পর একটার অন্তর থেকে বলছি, তোমার জ্বালাটা বোধহয় প্রতিফলন হলো পুরো পশ্চিমবঙ্গ মানুষের, তুমি একটা সিম্বল হয়ে দাঁড়ালে আজকে। আমি বারবার তোমার শোতে আমি ইনফ্যাক্ট রেগে যেতাম যে তুমি একটু সময় দাও আমাকে, আমার ইলেকশনের সময় তুমি বারবার ডাকতে, তখনও বলেছিলাম ডেকো না আমাকে, আবার তুমি এখন আমাকে সচরিদে এখানে ইলেকশনের পরে সরকার আমাদের মানুষ যখন গড়ে দিল, আমি একটাই কথা শুধু মনে করে দিতে চাই, তোমার শোতে বসে বহুবার তোমার পাশে বসে আমি বলেছি ইট ইজ আ ম্যাটার অফ টাইম। পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, পাপের ঘড়া পূর্ণ হয়ে এখন উপচে পড়ছে, জাস্ট কয়েকটা দিনের ব্যাপার। কে কটা এফআইআর হলো, কার কি কম্পিটিশন হলো, এগুলো তো তাও আমি বলবো ওনার লাইট ম্যানার। মানুষের ক্ষোভ, মানুষের অভিশাপ, এই যে মানুষ ডিম ছুঁড়ে মারছে, পাথর কিন্তু মারেনি, এটা মনে রাখতে হবে সবাইকে। পাথর মারেনি, তাদের মৃত্যু চায় না, তারা যে দৈনন্দিন 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের হাড় জ্বালিয়েছে, সেই জ্বালার একটুখানি শুধু ডিম কলা গোবর ছুঁড়ে মারছে। এবং আমি তখনও যেটা আমি বলছিলাম যে তোমার শোতে তোমার পাশে বসে আমি বলেছিলাম, অনেকে আমায় তখন প্রশ্ন করতো যে সবই তো বেলে বেরিয়ে যাচ্ছে, তো আপনারা ধরে রাখছেন কোথায়? আমি তখন একটাই কথা বলেছিলাম, খুব সিরিয়াসলি বলেছিলাম যে জেল ফাঁকা করা হচ্ছে, বড় বড় লোকজন আসছে, সেজন্য সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে ব্রিগেডে জেল খুলতে হবে, কারণ আসল জেলে এরা যাবে এবং এদের সঙ্গে সঙ্গে তুমি দেখছো মন্ত্রীরা গেছে, তারাও এবার ব্রিগেডের জেলে চলে যাবে, এবার এরা ঢুকবে। কে ঢুকবে প্রথম সে তো সিরিয়ালে দেখবার মতন একটার পর একটা এপিসোড হচ্ছে, মহা এপিসোড হলো বলে একটু অপেক্ষা। বেশ, শতরূপাদি, আমি এখান থেকে হিরণময় মহারাজের কাছে যাব, বাট শতরূপাদির কথাটা ধরেই যাব যে এক প্রকার নিশ্চিত যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধগুলোর জন্য জেলে যাওয়া নিশ্চিত, সময়ের অপেক্ষা, এটা বলছেন শতরূপাদি, সময়ের অপেক্ষা। সেই সময়ের অপেক্ষাটুকু কিন্তু শতরূপাদি বাংলার মানুষ আর করতে পারছেন না। বাংলার মানুষ প্রতিটা মুহূর্তে যারা যোগাযোগ করছেন আমাদের সঙ্গে তারা বলছেন যে সিআইডি যাচ্ছে অনেকবার, কিন্তু এবার গ্রেফতার হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের বিরুদ্ধে বারবার যে বক্তব্য দিয়েছেন, হিরণময় মহারাজ আপনাকে আমি প্রশ্ন করছি, হিরণময় প্রভু, এর ফলে হিন্দু সমাজ যেভাবে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে আছে,
তারা মনে হয় শান্তি পাবে যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী হাজতবাস করেন তবেই, কারণ এগুলো অপরাধগুলো ক্ষমা করার যোগ্য নয়। বলুন প্রভু, বলুন মহারাজ। দেখুন, অপরাধ তো এমন কঠিন অপরাধ এর আগে কোনো মন্ত্রী মহোদয়, কোনো রাজা করেছেন বলে আমার জানা নেই। ইতিহাসে একটা পাগল রাজার কথা আমরা শুনেছিলাম, কিন্তু তিনিও এতটা পাগলামি করেছিলেন বলে আমার জানা নেই। আজকে এই নির্মমতার যুগে আমরা দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের হিন্দু ধর্মের উপর অত্যাচার করেছেন, তিনি তৎসাথে যারা ধার্মিক তাদের উপর অত্যাচার করেছেন, লাঠি মেরেছেন। আমাদের রক্ত এই বাংলার মাটিতে পড়েছে, বাংলার মানুষ দুঃখ পেয়েছেন, একের পর এক অত্যাচার আমরা দেখেছি। ওনাকে হেরে যেতেও আমরা দেখলাম, আর হেরে যাবার পর ওনাকে দেখলাম কিছু বাচ্চা আছে না যে মারপিট করে হেরে যায়, ভুল করে, এবার যাবার সময় একটা পাথর ছুঁড়ে দিয়ে চলে যায়। ঠিক প্রাক্তন মুখ্যমন্ত্রী এটাই করতে যাচ্ছিলেন। দেখুন আপনি কিভাবে একটা সাংঘাতিক জাতির দ্বন্দ্ব তৈরি করছেন। বাংলাদেশের হিন্দুদের অবস্থা কি পরিণতি করছেন উনি, যখন উনি বললেন যে আমি এমন একটা ঘটনা জানি, যে ঘটনা জানার পর যে তোমরা কি করেছো তোমরা কিভাবে সেই লোকটাকে মেরেছো। আর নামগুলো আমি বলবো না, আমি নামগুলো বলবো না, আমি নাম বলে আমি বাংলাদেশ নিয়ে কথা বলারই প্রয়োজন নেই মহারাজ। মানে রাষ্ট্রবিরোধী মন্তব্য মমতার, আমি তো ওইটাকে গুরুত্বই দিতে রাজি নই। মানে ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী মন্তব্য। এই যে একটা রাষ্ট্রবিরোধী একজন ব্যক্তি, তার উপর কি করা উচিত? আমরা সব হিন্দুরা সেই দিন থেকে, আমার মনে আছে যখন উনি মৃত কুম্ভ বলেছিলেন, তখন আমি প্রথম রাস্তায় নেমেছিলাম, বিবেকানন্দের পাদদেশে গিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। আর সেই দিনই রাত্রিবেলা আমার উপর চড়াও হয়েছিল, ওনার লোক আমার উপর চড়াও করেছিলেন, আমি প্রতিবাদ করেছিলাম বলে। মৃতকুম্ভ বলেছেন উনি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন। ওনার আপন জনেরা ওনাকে নিয়ে যেভাবে বলেছেন যে উনি চণ্ডী মাতা, চণ্ডীর যে শব্দগুলো ওনার সঙ্গে তুলে ধরেছেন, আমি প্রতিবাদ করেছি। ওনাকে চণ্ডীর সঙ্গে তুলনা করা যায়? উনি তো কি বলবো, যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এত নির্মমতার কঠিন স্বৈরাচারী শাসনের শিকার হয়েছিলাম, আজকে আমরা যেন নূতন একটা সূর্যোদয় দেখলাম। আর এখনো শেষ পর্যন্ত ওনার স্পর্ধা আমরা দেখে অবাক হয়ে যাই। আর ওনার তো কঠিন শাস্তি হওয়া উচিত। নতুন একটা সূর্যোদয় আমরা দেখলাম। হিরণময় প্রভু, আপনার আর আমার মধ্যে একটা সিমিলারিটি আছে। হিন্দুদের হয়ে কথা বলার জন্য ফিজিক্যালি অ্যাটাক হয়েছিলাম, আমিও হয়েছিলাম রাস্তায়, আপনাকেও অ্যাটাক করা হয়েছিল দুবার, ঠিক শতরূপাদি আপনারা পাশে দাঁড়িয়েছিলেন আমার মনে আছে। কিন্তু হিন্দুদের হয়ে তাও কথা বলেছি, এবং এই আগের সরকার যেভাবে হিন্দু বিদ্বেষ দেখিয়েছে তাও কথা বলেছিলাম। আমি একবার শোনাবো প্রাক্তন মুখ্যমন্ত্রীর কয়েকটা বক্তব্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ থেকে ঝরে পড়া এই বক্তব্যগুলো শোনার পরেও যদি কোনো হিন্দুর বুকে, মানে আমি ক্রোধ উৎপন্ন করাতে চাইছি না, বাট এমনি এগুলো শুনলে প্রচণ্ড বিরক্ত হতে হয়, ক্রোধ আসে, ক্রুদ্ধ হতে হয়। শুনুন। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। তোমার যে রুট ছিল সেই রুট তুমি চেঞ্জ করলে কেন? তুমি আনঅথরাইজড রুটে গেছো, ইচ্ছা করে একটা কমিউনিটিকে ধাক্কা দেবার জন্য এবং হামলা করার জন্য।
কাশেমদা, এরকম কি সংখ্যালঘুদের চাহিদা আছে যে হিন্দুদের অপমান করলে তবে তারা ভোট দেবেন? এরকম কি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলেছিলেন বলে উনি এরকম করতেন? অ্যাকচুয়ালি দাদা, দীর্ঘ 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলাকে শোষণের নামে যেভাবে, শাসনের নামে যেভাবে বাংলাকে শোষণ করেছে, তোষণ তুষ্টিকরণ, সারাদিন মুসলমানদের সাথে প্রতারণা, মুসলমানদের সাথে তঞ্চকতা, বাংলার মানুষের সঙ্গে উনি যেভাবে প্রতারণা করেছেন বারংবার, তাই বাংলার মানুষ বলছে এই নির্বাচনে মমতা ব্যানার্জির পরাজয়, এই পরাজয়টা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈনর পরাজয় নয়। বাংলার 9.5 কোটি মানুষ ঠিক করে নিয়েছিল এই স্বৈরাচারী, অত্যাচারী, ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে উৎখাত করতে হবে। তাই জেলগারদে ভাইপো পিসি যাবে, কালের দেওয়ালে লিখনও তৈরি হয়ে গেছে, এরা অলক্ষ্যে এদের সামনে ঘুরে বেড়াচ্ছে। বাংলার জেল গারদের সামনে লেখা আছে পিসিও আসছে, ভাইপো আসছে, ভোর হলো দোর খোলো, পিসিমণির ভাইপো এলো রে, জেল গারদে ঢুকবে এবার, রক্ষা পাবে না কেউ রে, রক্ষা পাবে না কেউ রে। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়, না 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যেভাবে পারিবারিক প্রতিষ্ঠান মনে করে আইপ্যাক থেকে তোলাবাজ সিন্ডিকেট থেকে শুরু করে সমস্ত সব কিছুর মূলে ভাইপো এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। আগে আমরা ছোটোবেলায় প্রবাদ বাক্য বলতাম, মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে। 15 বছরের বাংলার মানুষ বলছে উল্টো, পিসি ভাইপো যেখানে বিপদ পায়ে পায়ে ঘুরছে সেখানে। তাই বলছে 15 বছর জ্বালিয়ে পিসি গেল পালিয়ে, জেলে যাবে ভাইপো, দুর্নীতি আজ বিচার চাই, চোর ডাকাতদের নাই, চোর ডাকাতদের আর নাই, বাংলা জুড়ে শুধু মোদিময়, বাংলা জুড়ে শুধু মোদিময়। এদিকে বারমুন্ডা পরে জাঙ্গির, পুষ্পা ঘুরছে স্যান্ডো গেঞ্জি পরে, অন্যদিকে ভাইপোর সব তোলাবাজ গুন্ডা কাটমানি কররাও তারাও ঘুরছে রাস্তায় রাস্তায়। বাংলার মানুষ এই অপেক্ষায় ছিল, অধীর আগ্রহে প্রহর গুনছিল যে চোর ডাকাতরা কখন জেলে যাবে, চোরেদের ফাইল কবে বাংলার মুখ্যমন্ত্রী খুলবে। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি, আমরা গর্বিত, যিনি কথা দিয়েছিলেন 1 মাস 4 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চোর ডাকাতরা একের পর এক জেলে ঢুকছে, বাংলার মানুষের উন্নয়নের দিশা দেখাচ্ছে। যে সকালের কথা বলেছিলাম, এই সেই নতুন সকাল, যে সকালে সকলের পরে সকলের আমরা, আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা পদে পদে ইঞ্চিতে ইঞ্চিতে হবে। আমরা ভোট দিয়েছিলাম। আমার সঙ্গে যুক্ত হয়েছেন বিক্রম ব্যানার্জি, আমি তারপরেই স্যারের কাছে আসি এবং নীলাদ্রিদার কাছে আসি। বিক্রম ব্যানার্জি আইনজীবী, বিক্রম ব্যানার্জি জয়েন করেছেন কিশোলার অগ্নিবাণে, আপনাকে স্বাগত। আমার প্রশ্ন হচ্ছে, যে কেসগুলো দেওয়া হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুদের বিরুদ্ধে এবং উস্কানিমূলক যে মন্তব্য করেছেন যে একটা কমিউনিটি আরেকটাকে ধ্বংস করে ফেলবে, তার জন্য প্রায় 3-4টে ধারায় ওনার নামে কেস হয়েছে। BNS 196(1), BNS 351(2), BNS 352। আমি বলছি স্যার, আইনের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি গ্রেফতার হতে পারেন এই দুটো সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য, হিংসা ছড়ানোর জন্য, উস্কানি দেওয়ার জন্য? বিক্রম বাবু যদি শুনতে পান, মমতা বন্দ্যোপাধ্যায় কি গ্রেফতার হতে পারেন? বিক্রম ব্যানার্জি হয়তো শুনতে পাচ্ছেন না উনি। আমি আসি, সেম কোয়েশ্চেনটা আমি অনিল জানা স্যারকে করছি। দেখো একটা জিনিস, উনি বরাবরই পোলারাইজেশনের রাজনীতি করে এসছেন এবং অ্যাপিজমেন্টের রাজনীতি করেছেন। অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তো মানে 0 দিলেও অনেক বেশি দেওয়া হয় এবং সিয়াচেনের টেম্পারেচারের সঙ্গে তুলনা করতে পারো। হ্যাঁ, এখন কথা হচ্ছে মাইনাস 50-50 সেটা দিলেও ঠিক আছে। কারণ প্রথমে এসে অ্যাডমিনিস্ট্রেশনটাকে পুরো কোলাপস করে দিচ্ছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এমন করেছেন, মহামান্য শীর্ষ আদালত এসআইআর করতে গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের লাগালেন, তাদের উপর ধাক্কা দেখেন। এবং তোমরা যদি পেছনে যাও 1 বছর, রামনবমীর মিছিল নিয়ে উনি বললেন, তোমরা দেখালে রামনবমী মিছিলে মালদার কিছু মুসলিম সম্প্রদায় তাদেরকে গ্রিট করেছেন, মিষ্টি দিয়েছেন, জল দিয়েছেন, ফুলের মালা। ওনার চিন্তা বেড়ে গেল যে আমার ব্যবসা বন্ধ হয়ে গেল। উনি এসে এমন একটা হেড স্পিচ দিলেন যে গন্ধা ধর্ম, যেটা নিয়ে বলেছো যে গন্ধা ধর্ম ওরা কিন্তু দাঙ্গা করবে, আমি কিন্তু আছি, পিসি দিদি আছে, দিদি আছে। তারপরে হচ্ছে শামশেরগঞ্জ। উনি এই জিনিস যেটা করেছেন, বরাবরই করে এসছেন।
উনি শুধু এখানে কেন, বোম্বেতে গেছিল কয়েক বছর আগে, মহারাষ্ট্রে গিয়ে সেখানে একজনের সুবিধা করতে গিয়ে সেখানে জাতীয় সঙ্গীতের অপমান করেছেন। প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 কেস হয়েছে ওনার এগেনস্টে। লোয়ার কোর্ট ম্যানেজ করেছিল, তারপর হাইকোর্ট ওখানকার মহামান্য আদালত বলেছেন কেস চলবে। সে কেস আমি জানি না কি হয়ে আছে। উনি বরাবরই দেশ বিরোধী কাজ করে এসছেন এবং হিন্দু, অ্যান্টি হিন্দু, ওনার ডিএনএতে তো কংগ্রেস, কংগ্রেসের ইতিহাস দেখো সবসময় অ্যান্টি হিন্দু আইনগুলো তৈরি করে এসছে। তৈরি করার জন্য এবং এই যে তোমার যেটা করেছে দেশ বিরোধী কথা কেন্দ্রীয় বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যেটা বলেছেন বাংলাদেশের হত্যা নিয়ে, হাসমান হাদি, আমি ওটাকে কোনো গুরুত্বই দিতে চাই না স্যার, এটা রাষ্ট্রবিরোধী। না না কেন বলছি, আপনারা বলুন মমতা রাষ্ট্রবিরোধী মন্তব্য। মমতা রাষ্ট্রবিরোধী। ঠিক, এটা বলা যায় না, তাই আমি সেই নিয়ে আলোচনা করতে চাই না। ঠিক স্যার, উনি ভেতরে শপথ নিয়েছেন সব মন্ত্রগুপ্তির, কি করে লজ্জাজনক বিষয় স্যার। আমি কয়েকটা ছবি দেখে বিক্রম ব্যানার্জি, আচ্ছা বিক্রম ব্যানার্জি যুক্ত হয়েছেন, আমি বিক্রম ব্যানার্জির কাছে এবং নীলাদ্রিদার কাছে আসছি। বিক্রম ব্যানার্জি, আমার প্রশ্ন হচ্ছে, কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়, আমার প্রশ্ন হচ্ছে যে ধারাগুলো দেওয়া হয়েছে, আমার হাতে রয়েছে সেই লিস্ট, সেই ধারা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের স্পেশালি দুটো কমিউনিটির মধ্যে বিদ্বেষ ছড়িয়ে হিংসা ছড়ানোর উস্কানি দিয়ে কি গ্রেফতার হতে পারেন? গ্রেফতার হওয়া কি সময়ের অপেক্ষা? আইন কি বলছে স্যার? দেখুন, একটা কথা আমি দেখেছি, এই উস্কানি দেওয়ার যে রাজনীতি সেটা তৃণমূলের এই 2011 সাল থেকে 26 সাল পর্যন্ত অনর্গল হয়েছে এবং তার ভিত্তিতে আমরা এটা দেখেছি পশ্চিমবাংলাতে। আপনি বিভিন্ন সময় মুর্শিদাবাদ বলুন, তারপরে আপনার হাওড়া, ধুলাগড় বলুন, বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক ঝামেলা হয়েছে, এটা অস্বীকার করার কিন্তু জায়গা নেই। এবং নির্বাচনের সময় তার যে বক্তব্যটা খুবই মানে সেন্সিটিভ, যা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের জন্য তিনি যে বক্তব্যটি রেখেছেন, যে একটি কমিউনিটি যদি তাদের কোনো সমস্যা হয় তারা 2 মিনিটে অনেক কিছু করে দিতে পারে, এই জাতীয় একটি বক্তব্য তিনি রেখেছেন। এগুলো খুবই সেন্সিটিভ বক্তব্য। আমার মনে হয় প্রশাসনের তরফ থেকে এটাকে পূর্ণাঙ্গ রূপে তদন্ত শুধু করা উচিত বলে আমি মনে করি না, তদন্ত করে যে দোষী বা যে কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয় তাদেরকে ধরে তাদেরকে অ্যারেস্ট করে কনভিকশন করানো উচিত বলে আমি মনে করি। এবং কনভিকশন যাতে হয়, ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো সেই দিক থেকে দেখা উচিত। কারণ এই ধরনের মন্তব্য পাবলিক ফোরামে, ভারতবর্ষের মতন একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে ধর্ম নিরপেক্ষতার কথা বলে আমাদের সংবিধান, এই ধরনের মন্তব্য কখনোই কোনো রাজনৈতিক নেতারই করা উচিত নয় বলে আমি মনে করি। এবং যেটা পশ্চিমবাংলাতে 2011 সাল থেকে 26 সাল পর্যন্ত বারংবার তৃণমূল কংগ্রেস নামক দলটা, তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু করেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। ঠিক, এর জন্য অনেক মানুষের বলিদান হয়েছে, প্রচুর মানুষ তাদের ঘরছাড়া হয়েছে, প্রচুর মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো ঘটেছে। আমি কোনো কমিউনিটি, কোনো দল, কোনো কিছু বলবো না, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে রাজনৈতিক নেতা যারা হবে তাদের যখন মন্তব্য তারা করবেন, তাদের কিন্তু খুব কশাসলি এই ধরনের মন্তব্য ভারতবর্ষের মতন একটা গণতান্ত্রিক দেশে মন্তব্য করা উচিত বলে আমি মনে করি। আইনের পথে চলবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তারা এমনভাবেই তদন্ত করবে যাতে করে যিনি ব্যক্তি তিনি শুধু ধরা পড়ে পরবর্তীকালে বেল নিয়ে বাড়িতে বসে গেলেন, এইটা আমরা চাইবো না। আমরা চাই তিনি ধরা পড়ে তার কনভিকশন হোক, এইটা আমরা চাই। সেইভাবেই যেন ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো তদন্তগুলো করে। ঠিক, অনেক ধন্যবাদ বিক্রমবাবু। নীলাদ্রিদার কাছে আসার আগে যে কনভিকশনের কথা বলছিলেন ওটাই নিয়ে আমি আসছি নীলাদ্রিদার কাছে। আমি নীলাদ্রিদার কয়েকটা ছবি আমি দেখাচ্ছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে ব্রাহ্মণবাড়ির মেয়ে বলে দাবি করতে বাধ্য হয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, কারণ এটা কোয়েশ্চেন উঠে গিয়েছিল তার এই সব ব্যবহার দেখে যে তিনি, মানে আমি কি বলবো, তার ব্যাকগ্রাউন্ডটা কি। প্রথম ছবিটা দেখায় 25শে সেপ্টেম্বর 2022। মমতা বন্দ্যোপাধ্যায় চক্ষুদান করছেন মায়ের, মা দুর্গার। কবে করছেন? পিতৃপক্ষে, যেটা শাস্ত্র অনুসারে নিষিদ্ধ। মায়ের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করা যায় না পিতৃপক্ষে। ওনার কোনো শুভ কাজ হয় না। ওনার ওপর নির্ভর করবে মা দুর্গার পুজো কীভাবে হবে, যেটা হাজার হাজার বছর ধরে শাস্ত্র অনুসারে হয়ে এসেছে, সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী চেঞ্জ করে দিয়েছিলেন। এগুলো কি ভালোভাবে নিয়েছে বাংলার মানুষ? না এগুলোকে ভালোভাবে নিয়েছে এ রাজ্যের এবং তার নিজের নিয়তি? প্রাক্তন মুখ্যমন্ত্রী ভয়ঙ্করভাবে হিন্দু বিরোধিতা করেছিলেন। পরের ছবি 26শে এপ্রিল 2025। এইভাবে কখনো পুজোর নারকেল ভাঙা হয় না হিন্দু বাড়িতে। পাথর ছুঁড়ে মারার মতো
বা ইট ছুঁড়ে মারার মতো, বোম ছুঁড়ে মারার মতো তিনি ছুঁড়ে মারলেন, এইভাবে নারকোল ফাটানো হয় না। শুভ কাজে যদি এইভাবে নারকোল ফাটানোর চেষ্টা হয় সেটা অশুভ হয়ে যায়। কোনো পুজোর আগে যে নারকোলটা ফাটানো হয় সেটা একবারে ফাটাতে হয়, হাত দিয়ে মাটিতে মেরে ফাটাতে হয়। পরের ছবিটা দেখাই। এগুলো প্রাক্তন মুখ্যমন্ত্রী ইচ্ছে করে করতেন, না হিন্দু বিদ্বেষ দেখাতে করতেন, না সংখ্যালঘু তোষণ করতে করতেন, জানি না। পরের ছবিটা 20শে সেপ্টেম্বর 2025 পুজো উদ্বোধনে তিনি মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, কিন্তু এইভাবে মাথায় কাপড় দেওয়ার কি মানে সেই নিয়ে অনেক হিন্দুরা প্রশ্ন করেছিলেন। এটা অনেক হিন্দু ভালোভাবে মেনে নেননি। দুর্গাপুজোর দিনে বোরখার মতো করে মাথায় কাপড় দেওয়া, হিজাবের মতো করে, মাফ করবেন, হিজাবের মতো করে। যারা হিজাব পরেন তারা পরেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণভাবে পড়েন না, তাহলে এখানে পড়ছেন কেন? পরের ছবিটা দেখাই। 2রা অক্টোবর 2025 মা কালীর শরীরে ছুঁড়ে মারছেন নিজের এঁটো চরণামৃত পান করে যে যতটুকু হাতে অবশিষ্ট থাকছে সেটা মায়ের গায়ে ছুঁড়ে দিলেন। নিজের এঁটোটা মায়ের বিগ্রহে, ব্রহ্মময়ী মা, এখানে মা প্রাণ প্রতিষ্ঠিত অবস্থায় স্বয়ম্ভু মূর্তিতে বিরাজ করছেন, অর্থাৎ এই মূর্তি কেউ তৈরি করেনি, এই মূর্তি স্বয়ম্ভুভাবে প্রকাশিত হয়েছে। তার গায়ে মায়ের গায়ে ছুঁড়ে দিলেন হচ্ছে নিজের এঁটো, থুতু, চরণামৃত। পরের ছবি 8ই ডিসেম্বর 2025 মদনমোহন মন্দিরে ঘণ্টা বাজাচ্ছেন, ঘণ্টাটা উল্টো। এরমভাবে কে ঘণ্টা বাজায় ভাই? নীলাদ্রিদা, এই সমস্তগুলো তো আছেই, কিন্তু আর একটু সিরিয়াস আলোচনায় আসি। ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছে, 2টো এফআইআর হয়েছে হিন্দু বিরোধী মন্তব্য করার জন্য। আমার মনে হয় এবার গ্রেফতার হওয়া প্রয়োজন। না, এত তদন্তের কি আছে আমি জানি না, যে মানে ওখানে ওপেন সভায় দাঁড়িয়ে একজন মানুষ বলছেন একটা কমিউনিটি, আমি অন্য সব ছেড়ে দিলাম, একজন নেত্রী একটা ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে একটা কমিউনিটি ঘিরে ফেললে 1 সেকেন্ডে খেলা শেষ করে দেবে, না কত সেকেন্ডে করে দেবে খেলা শেষ, তখনই তো গ্রেপ্তার করা উচিত ছিল। বক্তব্য তো মিডিয়ার সামনে রেখেছেন আপনি, এই রিচুয়ালগুলো ভুল হতেই পারে মানুষের, কিন্তু রিপিটেটিভ মিসটেপ একটা সন্দেহের উদ্রেক করে। কিন্তু এই হিন্দু বিদ্বেষ মমতার মধ্যে যেটা দেখা গেছে, ইতিহাসের একটাই প্যারালাল, জার্মানিতে এক ভদ্রলোকের ইহুদি বিদ্বেষ ছিল, সেই ইহুদি বিদ্বেষের ফলশ্রুতি জার্মানি দেখেছিল কিভাবে পতন হয়েছিল জার্মানি। আজকে পশ্চিমবাংলাও সেই পথে হাঁটতে চলেছিল মমতার হিন্দু বিদ্বেষের জন্য। ভবিষ্যতে গবেষণা হবে কেন এত হিন্দু বিদ্বেষী ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এটা গবেষণার বিষয়। কিন্তু গ্রেপ্তার নিয়ে এত কি রিসার্চ করবেন, যারা তদন্ত করবেন, চোখের সামনে দেখা যাচ্ছে কি বলছেন, গ্রেপ্তার তো ইমিডিয়েট হওয়া উচিত। সেটাই আমি বলছিলাম। আজকে আমি আমাদের ইংলিশ চ্যানেল রিপাবলিক টিভি, আমাদের নেটওয়ার্কের ওখানে আমি একটা লাইভ দিচ্ছিলাম। ওখানে আমাকে যিনি অ্যাঙ্কার ছিলেন তিনি প্রশ্ন করছিলেন যে পুলিশ কি তদন্ত শুরু করেছে। আমি বলছি তদন্ত করার কি আছে, ভিডিও আছে, ভিডিও উনি নিজের ফেসবুক পেজ থেকে লাইভ করেছে। কালকে আপনি ভাইপোকে চোর বলেছেন বলে প্রচুর চটি চাটা সাংবাদিকদের বুকে একেবারে আঘাত লেগেছে, তারা বলছে এটা সাংবাদিকতা। আমি বললাম এটাই সাংবাদিকতা, আমি তার উত্তর দিয়েছি। চোরকে চোর বলবো না। মমতাকে আজকে যদি আপনি হিন্দু বিরোধী বলেন, অনেকের মনে আঘাত লাগবে। পরমব্রত চট্টোপাধ্যায় কিছু নেই, মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, রাষ্ট্র বিরোধী, সনাতন বিরোধী। আমি সাক্ষী ছিলাম একটি চটি চাটা চ্যানেলের অনুষ্ঠানে, ওপেন ফোরামে পরমব্রত বলেছেন, নাম নিয়ে বলছি, অস্বীকার করবেন, আপনার থেকে বড় হিন্দু আমি দেখিনি। তাদের মনে আঘাত লাগতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সত্য তো সত্যই। ভাইপো যেরম চোর সেটা যেমন সত্যি, মমতা সেরম হিন্দু বিদ্বেষী সেটাও দিনের আলোর মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। কেউ যদি মুসলমান বিদ্বেষী হয় তাকে যেমন গ্রেপ্তার করা উচিত, কেউ যদি হিন্দু বিদ্বেষী হয় ভারতের মতো সেকুলার তাকেও গ্রেপ্তার করা উচিত। মমতা কেন ছাড় পেলেন, এটা পুলিশ কর্তাদের প্রশ্ন করা উচিত। ঠিক, প্রশ্ন করা উচিত। কিন্তু ভাইপোর কথা হচ্ছে, শতরূপা দিয়ে আমি আসছি আপনার কাছে, আবার আমি যাব হিরণময় মহারাজের কাছে যাব যদি উনি থাকেন। আমি ভাইপোর কথায় আসি। বলছিলাম কম্পিটিশন চলছে, কে আগে জেলে যাবে সেই নিয়ে কম্পিটিশন চলছে। মমতা 1 পা বাড়িয়ে রয়েছেন, তো অভিষেক 2 পা বাড়িয়ে রয়েছেন যে আমি যাব আগে, মনে হয় এরকম একটা সিচুয়েশন। কারণ আজকে আবার অভিষেকের বাড়িতে গেল সিআইডি। কেন? কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তুইতকারি করে চ্যালেঞ্জ দিয়েছিলেন, গালাগালি করেছিলেন, গোটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন। ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে। ভোট প্রচারে উস্কানি দিয়ে চাপে ভাইপো, হিংসায় উস্কানি হুমকির ঘটনায় নজরে ভাইপো। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে চোর ভাইপো। জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের বাড়ি গেল সিআইডি। আরও বিপদ বাড়ল চোর ভাইপোর। চোর ভাইপোর বিপদ বাড়লো, কারণ এবার আরও একটা মামলা শুরু হলো। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করেছেন, থ্রেট করেছেন। আমার তো মনে হয় ইমিডিয়েট গ্রেফতার হওয়া উচিত। তাছাড়া গোটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছেন, পাকিস্তানি সন্ত্রাসবাদীরা চ্যালেঞ্জ করে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে, সেটা চোর ভাইপো করেছে। আমি
চোর ভাইপোর এই ব্রেকিং নিউজটা নিয়েছি এবং চোর ভাইপোকে গতকাল আমি প্রশ্নও করেছিলাম। আমি ফিরবো, আমি আলোচনায় যাওয়ার আগে আমি শতরূপাদি আপনাকে দিয়েই শুরু করব, তবে তার আগে যে কথা বলছিল এখনই নীলাদ্রিদা, আমি প্রশ্ন করেছিলাম চোর ভাইপোকে গতকাল যে মানুষের টাকা নিতে লজ্জা করলো না চোর ভাইপো। আমি গতকাল চোর ভাইপোকে প্রশ্ন করেছিলাম সামনে দাঁড়িয়ে, চোর ভাইপো কেঁপে গিয়েছিল খানিকটা, যে সই চুরি নিজের বিধায়কদের সই চুরি করতে লজ্জা করলো না। আমি এটাও প্রশ্ন করেছিলাম যে গা থেকে ডিমের গন্ধ গেছে, তিনি উত্তর দিতে পারেননি। কিন্তু চোর ভাইপোর একটা মনে হয় উনি নতুন একটা গ্রুপ তৈরি করেছে, পুরনোরা তো ছেড়ে চলে গিয়েছে, যারা এসে এসে ফেসবুকে লিখছে যে চোর ভাইপোকে চোর ভাইপো কেন বলছে সাংবাদিক, যেমনটা বলছিলেন নীলাদ্রিদা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে চোর, হ্যাঁ উনি বলছেন যে কেন এটা কিশোলয় সাংবাদিকতা করছে, আমরা সাংবাদিকতা কি মিনমিন মিনমিন করায় যে সাংবাদিকতা? চোরকে চোর বলবো না, চোর ভাইপো মিনমিন করে আপনি বলবেন ভাইপো, বলুন তো ভাইপো সত্যিটা কি, আপনি কি একটু বলবেন? এটা হচ্ছে আপনার শরীর কেমন না আছে? বালি আপনি শরীরটা কেমন আছে? না কাটমানির টাকা নিয়েছিলেন এই মিনমিনে মিডিয়ার থেকে, আপনারা আলাদা ভাই, আপনাদের চ্যানেলে আমরা নিয়মিত আসি আপনাদের ডাকে, যেদিন আপনারা দালাল হয়ে যাবেন সেদিন আসবো না। আপনারা আমরা গণতন্ত্রের কোনোদিন হবো না, চতুর্থ সেটা চিন্তা স্তম্ভ নেই। এবং কিশোরায় একটা স্তবক, আপনারা আছেন থাকবেন। কাশেম দা আমি দেখাই একবার কালকে হ্যাঁ, সিকোয়েন্সটা আমি দেখেছি। ঠিক আছে, আরো একবার দেখাবো, বাংলার মানুষ আরো একবার দেখুন। আমি আবারও চোর ভাইপো বলবো সামনে থেকে দেখলে, দেখুন। ভাইপো কেন সই চুরি করেছেন? কেন সই চুরি করেছেন? লজ্জা করলো না সই চুরি করতে? ডিমের গন্ধ গা থেকে গেছে, সই চোর ভাইপো বলছে লোকে। কেন চুরি করলেন? চোর ভাইপো কেন চুরি করলেন? চোর ভাইপো আপনার জন্য দলটার 12টা বেজে গেল, ভাইপো পালিয়ে গেল। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা চুরি করলেন, মানুষের টাকা চুরি করলেন। ভাইপো এখানে আছে, ভাইপো এখানে লুকিয়ে আছে, ভাইপো রিপাবলিকের জবাব দিতে পারছে না। চোর ভাইপো বলে বাংলার মানুষ সই চুরি করেছে, বাংলার মানুষ সই চুরি করেছে, এ বাংলার মানুষের সই চুরি করেছে, টাকা চুরি করেছে, মদ চুরি করেছে, লুকিয়ে আছে। ভাইপো পালাচ্ছে, ভাইপো পালাচ্ছে, ভাইপো পালাচ্ছে। চোর ভাইপো আপনার অ্যারেস্ট হওয়ার ভয় আছে, অ্যারেস্ট হতে ভয় পাচ্ছে। চোর ভাইপো চোর ভাইপো, চোর ভাইপো আপনি কি অ্যারেস্ট হতে ভয় পাচ্ছেন? চোর ভাইপো কেন টাকা চুরি করেছেন? বাংলার মানুষের টাকা কেন চুরি করেছেন? সাংসদদের সই কেন চুরি করেছেন? চোর ভাইপো কেন টাকা চুরি করেছেন? কেন টাকা চুরি করেছেন? চোর ভাইপো চলে যাচ্ছে। বেশ, চোর ভাইপোকে প্রথমে যখন এয়ারপোর্টে প্রশ্ন করলাম, চোর ভাইপোর দেওয়ালে সেঁটে গেল, সেটে গিয়ে চোর ভাইপোর লোকগুলো তাকে গার্ড করে করে গাড়ির ভেতর নিয়ে গেল। চোর ভাইপোকে প্রথম সিগনালে প্রশ্ন করলাম, তখন 4টে লোক টিকটিকির মতো ঝুলছিল না চোর ভাইপোর চারদিকে গাড়ির মধ্যে। যেই আমি প্রশ্ন করলাম, আমি কিশোলয় প্রশ্ন করার পরেই চোর ভাইপো মনে ফোন করে বলল যে রিপাবলিক প্রশ্ন করছে, আমার ভয় লাগছে। তখনই দেখলাম 4টে লোক পেছনের গাড়ি থেকে বেরিয়ে চোর ভাইপোর গাড়ির চারদিকে সেঁটে গেল। গাড়ি 80 স্পিডে ছুটছে এবং 4টে লোক গাড়ির গায়ে ঝুলছে। এটা কি মানে আমি ট্রাফিক আইন অনুযায়ী করা যায়? আমি তো বলবো পুলিশকে তদন্ত করতে, যে এটা করা কি করে যায়। যদি ওদের হাত স্লিপ হয়ে যায়, মারা যাবে মানুষগুলো চোর ভাইপোকে বাঁচাতে গিয়ে। চোর ভাইপোর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, যেমন এটারও তদন্ত হওয়া উচিত। আমি আসবো শতরূপাদিকে দিয়ে শুরু করব। শতরূপাদি, চোর ভাইপোর বিরুদ্ধে কেস শুরু হলো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে থ্রেট করা, এবং এরপর মনে হয় আরও একটা কেস হবে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করার জন্য। বলুন, 30 সেকেন্ডস করে প্রত্যেকের কাছে। না, যেটা বিক্রম বলল যে এটা শুধু ওদের অ্যারেস্ট করে ছেড়ে দেওয়ার তো প্রশ্ন নেই, ওদের একেবারে কনভিকশন হবে এবার। বিকজ পুরো মানে দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখেছে যে ওরা কীভাবে কথাবার্তাগুলো বলতো। আরেকটা কথা বারবার নীলাদ্রি বলছে যে তখন কেন অ্যারেস্ট হয়নি। আরে তখন সিনারিওটা কী ছিল? মুখ্যমন্ত্রী স্বয়ং, যিনি পুলিশ মন্ত্রী, সে তো পুলিশকে দিয়ে কি প্রসাদ বিতরণ করাতো, তাদের বলতো চাপকানো দরকার। পুলিশের তো মোরালিটি বলে কিছু ছিল না, মরাল ছিল না, ব্যাকবোন পর্যন্ত, শিরদাঁড়া পর্যন্ত জুনিয়র ডাক্তারে গিয়ে গিফট করে এসেছিল। এখন তো সেটা নয়, এখন মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারীর মতন একজন সোজা মানুষ, যিনি গাটস নিয়ে কাজ করেন, যিনি যা কথা বলেন, যিনি যা কথা দিয়েছেন সে একটার পর একটা কথা রাখছেন, এবং প্রসিজার শুরু হয়ে গেছে।
এবং এই অ্যারেস্টটা কিন্তু আমাদের মধ্যে কেউ করাচ্ছে না, মানুষ কমপ্লেন করছে, ঠিক, সেই কমপ্লেনের arrest ভিত্তিতে অ্যারেস্ট হচ্ছে। systemটা হবে। আমি আজকের ব্রহ্মাস্ত্র এখান থেকে অ্যারেস্টের কথা থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে প্রত্যেকের কাছে 30 সেকেন্ড করে যাব, সময় কম। কিশলয় অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র আমার ফাইনাল কোয়েশ্চেন। আমি কিশলয় প্রশ্ন করছি, শতরূপাদির কথা থেকেই প্রশ্ন করছি। শতরূপাদি বললেন মানুষের কমপ্লেনে অ্যারেস্ট হচ্ছে। আমার কথা হচ্ছে সংশোধনাগারেই কি ঠিকানা হবে পিসি ভাইপোর? হতেই হবে আই থিঙ্ক। হিরণময় মহারাজ, হিন্দু বিদ্বেষ একদিকে, একদিকে চুরি। আমি প্রশ্ন করেছিলাম চোর ভাইপোকে যে কেন টাকা চুরি করেছে এবং লজ্জা করেছে কিনা, চোর ভাইপো উত্তর দিতে পারেনি। 30 সেকেন্ডস। হিরণময় মহারাজ, আমি একটা কথা বলতে চাই যে যখন এনারা শাসনে ছিলেন কি করতেন, একটা মহাভারতের একটা নির্লজ্জ একটা স্থান তৈরি করেছিলেন। বেলডাঙ্গার একজন সাংবাদিক, মহিলা সাংবাদিককে যেভাবে অত্যাচার করলো, যেন আবার দ্রৌপদীর উপর অত্যাচার হলো। আর সেই দিন এই মাননীয়া তিনি বলেছিলেন যে আমি জুম্বার দিন, শুক্রবার ওরা নিজের ইচ্ছে মতন যা খুশি তাই করবে। অথচ সেই দিনের ঘটনায় শ্যামা সুন্দরী মন্দিরে লাঠিচার্জ করালো। উনি লাঠিচার্জ করালো কাদেরকে? আমাদের হিন্দুদেরকে, যারা দর্শনার্থী তাদের। ঠিক এই ইতিহাসটা আমরা কেউ ভুলি নাই। ঠিক, সেই দিন ইতিহাসটা আমরা ভুলিনি। হিরণময় মহারাজ, সত্যি সময় কম। আমি এই কথা থেকেই কাশেমদার কাছে যাচ্ছি। এই হিন্দু বিদ্বেষ এবং এই চুরি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রশ্ন করেছিলাম ফাইল চুরি করে পালাচ্ছেন কেন, ভাইপোকেও প্রশ্ন করলাম, দুজনেই উত্তর দিতে সাহস পায়নি। কিন্তু বাংলার মানুষ আর চাইছে এরা গ্রেফতার হোক। 30 সেকেন্ডস। পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের সনাতনী রাষ্ট্রবাদী হিন্দু ভাইরা অনেক সংবেদনশীল। এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। দেখুন, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে ভোট হিন্দু ভাইরা যে পরিমাণ ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে, এই সরকারটা কিন্তু রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু ভাইদের সরকার। তারা উজাড় করে ভোট দিয়েছে। তারপরেও শওকত মোল্লাদের এখনও মানে ডিম থেরাপি হয়েছে, এর থেকে বেশি কিছু হয়নি। এর জন্য আমি হিন্দু ভাইদেরকে প্রণাম করি। পিসি ভাইপোর জেল যাত্রা আপনি নিশ্চিত, যেভাবে পচা ডিম, পচা লাল টমেটো আর যেভাবে পচা দুর্গন্ধ, এই গোবর কাদা নিয়ে যেভাবে মানুষ ওদের আরতি করছে, সম্ভাষণ করছেন, ভালোবাসা দিচ্ছেন, আগামী দিন যদি দুয়ারে দুয়ারে জুতোর মালা আছে, ওদের যদি একটু গলায় পরিয়ে দেয়। ভাইপো কয়লা থেকে সবই চুরি করলেন, শুধু মানুষের হৃদয়টা চুরি করতে পারলেন না। এটাই ওনার ব্যর্থতা, মানে চোর হিসেবে ব্যর্থতা, চুরিটা করতে পারলেন না। আর কি সব সংশোধনাগার বলছিলেন, ভাইপোকে সংশোধন করা যাবে না। আপনি যেখানেই চেষ্টা করুন ভাইপোই থাকবেন। ওটা চোর লগ্নে, চুরি লগ্নে জন্ম ওনার, হয়তো সম্ভবত জ্যোতিষীরা ভালো বলতে পারবেন। ওনাকে সংশোধন করা মানে ভগবানেরও অসাধ্য, ওনাকে সংশোধন করা যাবে না। এখন আমি যেটা অনুরোধ করব সরকারের কাছে, পিসির একটু মানসিক চিকিৎসার ব্যবস্থা করান, কারণ উনি বদ্ধ উন্মাদের মতো কথাবার্তা বলছেন। একটু অনিল স্যার 30 সেকেন্ড শেষ, ব্যাস আমার সময় ঠিক হবে না। তার মানে কি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে? ওই ব্যাপার দেখো কিশলয়, অনেক কথা হয়, অনেক মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যারা নেই তাদের অনেক কথা, কাজকর্ম, করসেবকদের গুলি চালানো এরকম হয়েছে। কিন্তু ইদানিং রাজনীতির ইতিহাসে এই যে তুমি যে যাকে চোর ভাইপো বলো, যে মন্তব্যটা করেছেন আরামবাগের গাড়িতে দাঁড়িয়ে, সেটা ইতিহাসে, রাজনীতির ইতিহাসে কলঙ্কময় মন্তব্য বলে এটা পরিগণিত হবে। এইরকম কলঙ্কজনক মন্তব্য কেউ কোনোদিন করেনি। হিংসা, ভাগ্যি ভালো যেখানে দি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতন ঘটনা ঘটেনি, কিন্তু অনেকগুলো শামশেরগঞ্জ হতে পারত এনার মধ্যে যদি এই পরিবর্তনটা না হতো। ঠিক, অনেকগুলো পরিবর্তন না হলে ভয়ঙ্কর পরিস্থিতি হতো। ভগবানের কৃপায় এ রাজ্যে এমন একটি সরকার এসেছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং যারা হিন্দু বিরোধী নয়, মুসলমান বিরোধীও নয়, তারা মানুষের সবকা সাথ সবকা বিকাশের কথা বলে। আমি এই বলে শেষ করতে চাই, যারা চুরি করেছে, যারা হিন্দু বিদ্বেষ ঘটিয়েছে, যারা হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে, যারা সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছে বা ছড়ানোর চেষ্টা করেছে, যারা মানুষের কষ্টে উপার্জিত টাকা নিয়ে ছেলেখেলা করেছে, তাদের গ্রেফতার যেন হয়, এইটুকু আমার অনুরোধ নতুন সরকারকে। এদের গ্রেফতারি যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যথাসম্ভব তাড়াতাড়ি হয়। বাংলার মানুষ তাকিয়ে বসে আছে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, দুর্নীতির হিসেব চেয়ে চড়াও এলাকাবাসী, তৃণমূল নেতার উপর চড়াও স্থানীয়রা, পাথর প্রতিমা তৃণমূল নেতার উপর চড়াও।
দিগম্বরপুর উপপ্রধান কাশীনাথ বেরাকে মারধর করা হয়। কাশীনাথ বেরার জামা ছিঁড়ে ফেলে ক্ষিপ্ত জনতা। কাশীনাথ বেরার ওপর ক্ষোভ উগড়ে দেয় স্থানীয়রা। তৃণমূল নেতাকে উদ্ধার করে ঢোলা থানায় নিয়ে যায় পুলিশ। পাথর প্রতিমায় দুর্নীতির হিসেব চেয়ে চড়াও হয় এলাকাবাসী। তৃণমূল নেতার উপর চড়াও স্থানীয়রা। কিশোরের অগ্নিবাণে ব্রেকিং নিউজ, পাথর প্রতিমায় তৃণমূল নেতার উপর চড়াও। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH